হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2004 সালে মুক্তিপ্রাপ্ত নোবডি নোজ মুভির এক্সপ্লেনেশন। মুভি ডিরেক্টর হচ্ছে হিরোকাজু কোরিডা। একটা ছোট্ট ফ্ল্যাটের ভেতর মা তার বাচ্চাদের নিয়ে বসবাস করত। ফ্ল্যাটটা ছোট হলেও তাদের খুশিগুলো ছিল অনেক বড়। একদিন বাচ্চাগুলোর মা একটা কাজে বাইরে চলে যায়। সময় পেরিয়ে গেলেও তাদের মা আর ফিরে আসে না। মা ছাড়া, পরিবার ছাড়া বাচ্চাদের কতটা যে সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয় সেটাই মুভিতে দেখবো। বাচ্চাগুলোর করুণ পরিণতি আপনাদের চোখে পানি এনে দেবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সত্য ঘটনা উপর নির্মিত মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে ট্রেনের বগিতে মা ও ছেলেকে দেখি। তারা এই শহর ছেড়ে অন্য শহরে পাড়ি জমাচ্ছে। তাদের সাথে বড় বড় দুটি সুটকেস ছিল। বাচ্চা ছেলেটি পরম যত্নে সুটকেসগুলো আগলে রেখেছে। দেখে মনে হচ্ছিল পৃথিবীর মহামূল্যবান জিনিসগুলো এর ভেতরে আছে। তখন এই মুভির নাম ওঠে নোবডি নোজ। পরের দিন সকালবেলা তারা বাড়ি ভাড়া নিতে আসে। বাচ্চাটির মা বলে, আমার স্বামী বিদেশে আছে। পরিবার বলতে আমরা দুজনই। বাড়িওয়ালা বলে, তোমার নাম কি? বাচ্চাটি বলে, আমি ফুকুশিমা আকিরা। আমি এখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ছি। এটি শুনে বাড়িওয়ালা বলে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। ছোট বাচ্চা হলে সমস্যা হতো। আসলে অন্য ভাড়াটিয়ারা এটার জন্য অভিযোগ করে। আকিরার মা বলে, আমার ছেলে খুবই শান্তশিষ্ট এবং ভদ্র একটা ছেলে, আপনাদের কোনো সমস্যা হবে না। এরপর আকিরাদের মাল সামগ্রী ঘরের ভেতর নিয়ে যাওয়া হচ্ছে। তবে আকিরার চোখ শুধু সুটকেসগুলোর ওপর ছিল। মা ও ছেলে মিলে সুটকেসগুলো খুবই সাবধানে ঘরে নিয়ে আসে। একটু পর সুটকেসগুলো নড়তে শুরু করে। আকিরা ও তার মা সুটকেসগুলো খোলে। সুটকেসের ভেতর থেকে একটা ছোট্ট মেয়ে বের হয়। বাচ্চা মেয়েটির নাম ইউকি। আরেকটা সুটকেস থেকে একটা বাচ্চা ছেলে বের হয়। বাচ্চা ছেলেটির নাম শিগেরু। শিগেরু বলে, ভাইয়া ভেতরে প্রচুর গরম, আমার তো দমই বন্ধ হয়ে যাচ্ছিল। মা ইউকিকে বলে, আমাদের নতুন বাসা 2য় তলায়, বাড়ি নাম্বার 203। এদিকে শিগেরু বেলকনিতে এসে দাঁড়িয়েছিল। তখনই আকিরা তাকে ভেতরে নিয়ে যায় যাতে বাড়িওয়ালা তাকে না দেখে। মা ও মেয়ে মিলে কাপড় গোছাচ্ছে। তখনই আকিরা বলে, মা আমি কিয়োকোকে নিতে স্টেশনে যাচ্ছি। এই বলে আকিরা টোকিও শহরের ভেতর দিয়ে দৌড়াতে থাকে। এদিকে কিয়োকো আকিরার জন্য অপেক্ষা করছে। তখনই আকিরা চলে আসে এবং কিয়োকোকে নিয়ে আসতে থাকে। কিয়োকো বলে, ভাইয়া বাসাটা কি বড় নাকি ছোট? আকিরা বলে, বড় আছে, ব্যালকনিতে একটা ওয়াশিং মেশিনও আছে। তারা বাড়িতে আসে। তবে কিয়োকো বাইরে লুকিয়েছিল যাতে তাকে কেউ না দেখে। ভেতর থেকে আকিরা ঘরে আসতে বলে। কিয়োকো দৌড়িয়ে ঘরে চলে যায়। একটু পর তারা সকলে খেতে বসে। 4 ভাই বোন নিয়ে তাদের ছোট্ট সংসার। আকিরার মা বলে, সকলে আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমরা এখন নতুন বাসায় এসেছি। এখানে জোরে কথা বলা কিংবা চিৎকার করা যাবে না। এটা কি করতে পারবে তোমরা? ইউকি বলে, মা আমি করতে পারবো। মা বলে, কখনোই ঘরের বাইরে যাওয়া যাবে না, এমনকি ব্যালকনিতেও যাওয়া যাবে না। শিগেরু আমার কথা মনে থাকবে তো? শিগেরু দুষ্টু প্রকৃতির একটা ছেলে। সে মায়ের কথা তেমন একটা গুরুত্ব দেয় না। তবুও বলে, মা আমি তোমার কথা মতো চলবো। তার মা বলে, আমাদের আগের বাসা ছাড়তে হয়েছে কারণ তোমরা সবসময় চিৎকার করতে। আকিরা শোন, তুই এখন অনেক বড় হয়েছিস, তাই যদি কখনো আমার কাছ থেকে ফিরতে দেরি হয় তাহলে তো ছোট ভাই বোনদের একটু দেখে রাখিস। এর পাশাপাশি পড়াশোনাও করবি। আকিরা বলে, ঠিক আছে মা। এইভাবে তারা রাতটা কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা আকিরার মা কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আকিরা বলে, মা তোমার কি আসতে দেরি হবে? তার মা বলে, মনে হয় দেরি হতে পারে। আকিরা বলে, তাহলে তুমি কি রাতের খাবার খাবে না? তার মা বলে, রাতের জন্য কি রান্না করবি? আকিরা বলে, মা আজ রাতে আমি কারি রান্না করব। তার মা বলে, তাহলে আমি খাবো, আমার জন্য তুই রেখে দিস। এই বলে তার মা কাজে চলে যায়। সকলে মিলে ঘরের গুজগা শুরু করে। কিয়োকো তার পছন্দের পিয়ানোটা রেখে দেয়। পিয়ানো বাজাতে কিয়োকোর অনেক ভালো লাগে। আকিরা যেহেতু সকলের থেকে বড় তাই তাকে সবকিছু করতে হতো। একটুবার আকিরা ব্যাগ হাতে বাজারে আসে। আকিরা একটা সুপার শপে আসে এবং তার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে ফেলে। আকিরা তার ছোট্ট বোনটির জন্য একটা অ্যাপোলো চকো কেনে। এরপর সবকিছু কিনে বাড়িতে ফেরে। ইউকি ভাইয়ের দেওয়া অ্যাপোলো চকো খাচ্ছে। তবে সে পুরোটা না খেয়ে কিছু পরিমাণ রেখে দেয়। বাজার থেকে ফিরে আকিরা রান্না চড়িয়েছে। শিগেরু এসে বলে, ভাইয়া তুমি কি রান্না করছো? আকিরা বলে, আমি এখন কারি রান্না করছি। এটা শুনে শিগেরু বলে, আমি এসব খাবার খাবো না। আকিরা বলে, না তোমাকে এসব খেতেই হবে। খাওয়া শেষে শিগেরু আর ইউকো ব্রাশ করছে। এরপর তারা ঘুমিয়ে যায়। তবে আকিরা ও কিয়োকো এখনো ঘুমায়
থামায়নি, তারা এখনো ঘরের কাজ করেই চলেছে। একটু পর আকিরা বই নিয়ে পড়তে বসে, তখনই তাদের মা আসে। মা বলে, কিয়োকো তুই এখনো ঘুমোসনি? কিয়োকো বলে, মা এখনো ঘরের কাজই শেষ হয়নি। মা বলে, লক্ষ্মী মেয়েটা আমার, আমাকে একটু কারি গরম করে দে। এই বলে মা আকিরার পাশে বসে। মা ছেলেকে ম্যাথ শিখিয়ে দিচ্ছিল, তবে মা যখন শিক্ষক, সন্তান কি তখন ভয় পায়? আকিরা তার মায়ের বকুনিতে হেসেই চলেছে। তখনই তার মায়ের ফোন আসে। মা কথা বলতে ঘরে চলে যায়। মায়ের সকল কথা আকিরা শুনতে পায়। পরের দিন সকালবেলা মা তার বাচ্চাদের নিয়ে গল্প করছে, এর পাশাপাশি খেলছেও। এতে বাচ্চারা খুব খুশি হয়। একটু পর মা তার মেয়েদের চুল বেঁধে দিচ্ছে। কিয়োকো বলে, মা আমি স্কুলে যাব। তার মা বলে, স্কুলে তোর ভালো লাগবে না, তাছাড়া যেহেতু তোর বাবা নেই, স্কুলে সবাই তোকে এটা নিয়ে ঠাট্টা করবে, তাই বলছি স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা শুনে কিয়োকোর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। একটু পর আকিরা ও তার মা বেলকনিতে দাঁড়িয়েছিল। এমন সময় তার মা বলে, আমি একজনকে ভালোবেসে ফেলেছি। আকিরা বলে, আবারও? তার মা বলে, লোকটা খুবই ভালো আর যথেষ্ট আন্তরিক। আমি যদি তাকে বিয়ে করি, তাহলে তোমাদের নিয়ে একটা বড় বাড়িতে উঠতে পারবো আর তোমরাও স্কুলে যেতে পারবে। এটা শুনে আকিরা একদমই চুপ হয়ে যায়। সে আর কোনো কথাই বলছে না। রাতের বেলা সকলে ঘুমিয়েছিল। হঠাৎই একটা গাড়ির শব্দে আকিরার ঘুম ভাঙে। সে জানালা দিয়ে দেখে তার মাকে কেউ একজন গাড়িতে করে নামিয়ে দিচ্ছে। আকিরা এটা দেখে আবারও ঘুমের ভান করে শুয়ে থাকে, যেন মনে হচ্ছে সে কিছুই দেখেনি। তখনই তার মা আসে এবং তাদের জন্য নাস্তাও নিয়ে এসেছে। মা সবাইকে ঘুম থেকে ডেকে তোলে। আকিরা বুঝতে পারে তার মা মদ্যপান করেছে। এরপর আকিরা নাস্তাগুলো প্লেটে বাড়ছে। আকিরাকে দেখে তার মা বলছে, আকিরা দেখতে তার বাবার মতো। আকিরার বাবা হানেদায় কাজ করত। হানেদা হচ্ছে যেখানে বিমান থাকে। আকিরা তোর বাবার সাথে দেখা করার কথা কি মনে আছে? আকিরা বলে, আমার কিছুই মনে নেই। তার মা বলে, কিয়োকোর বাবা ছিল একজন সঙ্গীত প্রযোজক। আমি একজন সঙ্গীত শিল্পী হতে চেয়েছিলাম। কিয়োকোর বাবার সাথে মিলে আমি একজন সঙ্গীত শিল্পী হয়েছিলামও, তবে সেটা আর বেশি দিন এগোয়নি। আমরা বুঝতে পারি এই 4 ভাই বোনের মা একটা হলেও তাদের বাবা ছিল আলাদা। আসলে আকিরার মায়ের অনেকগুলো অবৈধ সম্পর্ক ছিল। এইভাবে তারা রাতটা কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা সবাই এখনো ঘুমোচ্ছে, তবে শুধুমাত্র আকিরা ঘুম থেকে উঠেছে। আকিরা টেবিলের উপর একটা চিঠি দেখে। তার মা লিখেছে, প্রিয় আকিরা, তোর মা কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে, তোর ছোট ভাই বোনগুলোকে দেখে রাখিস। তার মা কিছু টাকাও রেখে গেছে। কিছুক্ষণ পর কিয়োকো ওয়াশিং মেশিনে কাপড় ধুচ্ছিল। তখনই সেখানে আকিরা এসে বলে, আমি বাজারে যাচ্ছি, মা একটা কাজে বাইরে গেছে, বেশ কিছুদিন বাড়িতে আসবে না। আকিরা বাজারে আসে এবং তার মায়ের দেওয়া টাকাগুলো ব্যাংকে রাখে, যাতে সময় মতো খরচ করতে পারে। এরপর সে কিছু বাজার নিয়ে একটা লাইব্রেরিতে আসে। এটা লাইব্রেরির পাশাপাশি একটা সুপার শপও ছিল। দুজন ছেলে আকিরা ব্যাগের ভেতর কিছু একটা রেখে দেয়, যেটা আকিরা বুঝতেও পারে না। আকিরার বই দেখা হলে সে নিজ মনে সুপার শপ থেকে বেরিয়ে আসে। তখনই সুপার শপের মালিক এসে আকিরাকে থামায়। আকিরা ব্যাগ থেকে জুস বের করে এবং বলে, তুই তবে এইভাবে চুরি করিস? আকিরা বলে, আমি কোনো কিছু চুরি করিনি, আমি তো জানি না এগুলো আমার ব্যাগে কিভাবে এলো। মালিক বলে, তোর বাবা মার নাম বল। আকিরা কিছুই বলতে পারে না, কেননা তাদের সাথে এখন তার বাবা মা নেই। মালিক বলে, তুই বলবি নাকি পুলিশ ডাকবো? তখনই সুপার শপের একজন কর্মী এসে বলে, আমার মনে হয় ছেলেটা চুরি করেনি, ওর পাশে যে ছেলেগুলো ছিল তারাই এই কাজ করেছে। মালিক বলে, আমাকে এইসব কথা এতক্ষণ বলিসনি কেন? এরপর মালিক আকিরাকে বলে, এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করবি না। ক্ষতিপূরণ বাবদ সে দুটো জুস আকিরাকে দিয়ে দেয়। আকিরা বাজার আর জুস নিয়ে বাড়িতে আসে। বাড়িতে ফিরে সে হিসাব করে কত টাকা তার খরচ হলো। আকিরা দেখে ৯,৮২৪ টাকা তাদের খরচ হয়েছে। সকলে ঘুমিয়ে পড়লেও আকিরার চোখে ঘুম নেই। সে শুধু ভাবতে থাকে আর কিছুদিন গেলে টাকা শেষ হয়ে যাবে, তখন তার এই ছোট্ট ভাই বোনগুলোকে কিভাবে সামলাবে। পরের দিন আকিরা ট্রেনে করে তার বাবার সাথে দেখা করতে আসে। তার বাবা হানেদাতে কাজ করে। একটু পর আকিরা সবকিছু তার বাবাকে খুলে বলে। তার বাবারও এখন নতুন সংসার হয়েছে, তাই আকিরাকে খুবই সামান্য পরিমাণ টাকা দেয় এবং বলে, এইটাই শেষবার, এরপর টাকার জন্য আমার কাছে আসবে না। আকিরা টাকা নিয়ে আবারও বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালবেলা আকিরা খাতা নিয়ে হিসাবে বসেছে। তার কাছে মাত্র ৮৭৫ টাকায় আছে। কিয়োকো তার ছোট্ট বোনটিকে পড়াচ্ছে, এদিকে শিগেরও একলা মনে খেলা করছে। তখনই তাদের মা চলে আসে। মাকে দেখে বাচ্চা ছেলে মেয়েগুলো খুব খুশি হয়, তবে আকিরা ও কিয়োকো চুপচাপই থাকে। তারা তাদের মাকে খুব ভালো করে চিনত। তারা সবকিছু বুঝেও চুপ করে থাকতো। তাদের মা সকলের জন্য কাপড় উপহার নিয়ে এসেছে। একটু পর মা আকিরা চুলগুলো কেটে দিচ্ছে। শিগগিরই আয়নার সামনে দাঁড়িয়ে হাসতে থাকে, কেননা মা তার চুলগুলো ছোট করে কেটে দিয়েছে। বাচ্চা ছেলেটি এটা দেখে খুবই লজ্জা পায়। একটু পর কিয়োকো তার
তার মায়ের নেল পালিশটা দেখছিল। হঠাৎই নেল পালিশটা হাত থেকে পড়ে যায়। তার মা এসে বলে, তোকে আমি কতবার বলেছি আমার কোনো জিনিসে হাত দিবি না। কিয়োকো বলে, মা সত্যি করে একটা কথা বলবে, তুমি এতদিন কোথায় ছিলে? তার মা বলে, তোমাদের আমি কতবার বলেছি আমি একটা কাজে গিয়েছিলাম। কিয়োকো বলে, তাই বলে সারা মাস কাজ ছিল? তার মা বলে, আমি গিয়েছিলাম ওসাকায়, এখান থেকে অনেক দূর। কিয়োকো মাথা নিচু করে থাকে, কারণ সে ভালো করে জানে তার মা কি কাজে ছিল। একটুও তাদের মা কাপড় চোপড় ব্যাগে ঢোকাচ্ছে, তখনই সেখানে শিগেরু আর ইউকি আসে। শিগেরু বলে, মা তুমি কি আবারও কোথাও যাবে? তার মা বলে, আমার খুব জরুরি একটা কাজ পড়েছে, আমাকে তাই চলে যেতে হবে, তবে আমি ক্রিসমাস ডেতে ফিরে আসব। আকিরা ও কিয়োকো তাদের মায়ের এই মিথ্যে হাসিটুকু দেখছে। তারা অনেক কিছু বুঝলেও এই মুহূর্তে তাদের কিছু করার ছিল না। একটু পর আকিরা তার মাকে এগিয়ে দিচ্ছে। আকিরা বলে, মা বাবা সেদিন আমায় অল্প কিছু টাকা দিয়েছিল। তার মা বলে, আর একটু বেশি দিতে পারতো, তবে যাই হোক, যদি প্রয়োজন হয় তাহলে আবারও তোমার বাবার কাছে যাবে। আকিরা বলে, মা তুমি যে লোকটাকে বিয়ে করবে তাকে কি আমাদের কথা বলেছো? এটা শুনে তার মা বলে, আমি এখনো বলিনি, তবে সময় হলেই বলবো। তারা সোজা একটা রেস্টুরেন্টে চলে আসে। আকিরা চুপচাপ বসে থাকে। একটু পর আকিরা বলে, মা আমাদের স্কুলে কবে যেতে দেবে? এটা শুনে তার মা রেগে যায় এবং বলে, কেন সবসময় স্কুল স্কুল করিস? তোদের স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা শুনে আকিরা বলে, মা তুমি খুবই স্বার্থপর। তার মা বলে, তুই আমাকে এই কথা বলতে পারলি? আসল স্বার্থপরকে জানিস? আসল স্বার্থপর হচ্ছে তোর বাবা, যে তোকে দেখতেও আসে না। আমার কি সুখী হওয়ার কোনো অধিকার নেই? আকিরা মাথা নিচু করে তার মায়ের কথাগুলো শুনছিল। কিছুক্ষণ পর তারা স্টেশনে আসে। তার মা বলে, আমি খুব তাড়াতাড়ি তোকে টাকা পাঠাবো, আর আমি ক্রিসমাসে ফিরে আসব, তুই সবাইকে দেখে রাখিস। এই বলে তার মা চলে যায়। আকিরা তার মায়ের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, মাকে যদি রেখে দিতে পারতাম, কিন্তু চাইলে তো সবকিছু হয়ে ওঠে না। পরের দিন থেকে সকলে যে যার মতো সময় কাটায়। রাতে তারা খেতে বসে এবং সান্টা ক্লজ নিয়ে কথা বলে। আকিরা বলে, সান্তা ক্লজ একাই পুরো শহর ঘুরে বেড়াতে পারে। পরের দিন সকালবেলা কিয়োকো নিজ মনে পিয়ানো বাজাচ্ছে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। দেখতে দেখতে ক্রিসমাস ডে চলে আসে। ক্রিসমাসকে ঘিরে শহরে কত মানুষ কত আয়োজন করেছে, অথচ এই বাচ্চাগুলো খবর নেওয়ার মতো কেউ নেই। আকিরা কিছু বাজার নিয়ে আসছে। রাস্তায় আকিরা একটা মেয়েকে দেখে। এটা দেখে আকিরা থেমে যায়। মেয়েটি আকিরাকে দেখে সাথে সাথে সেখান থেকে চলে যায়। আকিরা সোজা বাড়িতে চলে আসে। কিয়োকো বলে, ভাইয়া ক্রিসমাস তো চলে আসলো, মা কি ফিরে আসবে না? আমরা কি মায়ের কাছে এতটাই মূল্যহীন? আকিরা বোনকে সান্ত্বনা দিয়ে বলে, মা আমাদের অনেক ভালোবাসে, হয়তো মা কোনো কাজে আটকা পড়েছে, তাই তো আসতে পারেনি। পরের দিন আকিরা একাই বসে আছে। আকিরা শুধু তার ভাই বোনদের কথা ভাবছে। হাতে টাকা প্রায় শেষ। এই অবস্থায় এখন সে কি করবে? এই বয়সে যখন তার খেলার কথা ছিল, তখন সে খাবারের কথা চিন্তা করছে। এরপর আকিরা তার মায়ের অফিসে ফোন করে। আকিরা জানতে পারে তার মা চাকরি ছেড়ে দিয়েছে। এটা শুনে আকিরা চুপচাপ বাড়ির পথে হাঁটা দেয়। রাতের বেলা ভাই বোন মিলে মজা করে খাবার খাচ্ছিল। রাত গভীর হলে আকিরা তার বাবা সহ তার ভাই বোনদের বাবাদেরও ফোন করে, শুধুমাত্র একটু সাহায্যের আশায়, কিন্তু কেউই আকিরার ফোন ধরে না। পরবর্তীতে নতুন বছরও চলে আসে। আকিরা ব্যাংক থেকে জমানো টাকাগুলো তোলে এবং সেই সুপার সুপের ছেলেটার কাছে আসে, যে একদিন আকিরাকে চুরির অপরাধ থেকে বাঁচিয়েছিল। আকিরা ছেলেটির কাছে 4টা খাম দেয়। এই খামের উপর তার ভাই বোনগুলোর নাম লেখে। খামগুলোর ভেতর আকিরা 1000 টাকা করে ঢুকিয়ে দেয়। আকিরা সোজা বাড়িতে চলে আসে এবং খামগুলো দেওয়ার সময় বলে, মা আসতে পারেনি, তবে আমাদের জন্য টাকা পাঠিয়েছে। কিয়োকো তো টাকাগুলো জমিয়ে রাখে। আকিরা বলে, তুই টাকাগুলো দিয়ে কি করবি? কিয়োকো বলে, আমি একটা নতুন পিয়ানো কিনবো। ভাইয়া তুই কি করবি? আকিরা বলে, একটা বাস্কেটবল গ্লোভস কিনবো। বেশ কিছুদিন পর কিয়োকো তার ছোট্ট বোনটিকে বলে, তুই কোনো চিন্তা করিস না, মা এই সপ্তাহে ফিরে আসবে। আকিরাও একই কথা বলে। কিয়োকো বলে, আজ তো ইউকির জন্মদিন। কিছুক্ষণ পর কিয়োকো তার ছোট্ট বোনটিকে সাজিয়ে দিচ্ছে। এরপর আকিরা তার বোনকে নিয়ে বের হয়। পথের মধ্যে বাড়িওয়ালার সাথে দেখা হয়। আকিরা মিথ্যে করে বলে, এটা আমার এক কাজিন, আমাদের এখানে বেড়াতে এসেছে, কালই চলে যাবে। এই বলে দুই ভাই বোন বাজারে চলে আসে। এরপর তারা ফুটপাতে বসেছিল। তখন ইউকি পকেট থেকে অ্যাপোলো চকো বের করে এবং তার রেখে দেওয়া সামান্য পরিমাণ চকোগুলো বের করে। আকিরা তার বোনের এসবই দেখছিল, তবে বোনকে আরেকটা অ্যাপোলো চকো কিনে দেওয়ার সামর্থ্য এই ভাইয়ের যে ছিল না। এরপর তারা ভাই বোন মিলে হাঁটতে থাকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা মেট্রো রেল দেখতে পায়। ইউকি এই প্রথম মেট্রো রেল দেখলো, তাই তার অনুভূতিটাও ছিল অন্যরকম। অন্যদিকে আকিরা তার মাথার ভেতর অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে। পরের দিন আকিরা বাজার করে ফিরছিল। এদিকে কিয়োকো তার মায়ের দেওয়া খামটা ভালোভাবে দেখে। কিয়োকো বুঝতে পারে এই খাম তার মা পাঠায়নি, আর এই টাকাগুলো তার মায়ের নয়। এভাবে সময় যেতে থাকে। একদিন আকিরা একটা ভিডিও গেমসের দোকানে আসে। এখানে সে দুটো ছেলেকে দেখে, যারা স্কুল ব্যাগ কাঁধে করে
এখানে এসেছে। তাদের বয়সটা একই হলেও জীবনের কঠিন বাস্তবতায় আকিরা অনেক এগিয়ে। আকিরা দোকানের ভেতর আসে এবং দেখে অনেকে অনেক গেম খেলছে। এটা দেখে আকিরারও খেলতে খুব ইচ্ছা করে, তবে বিলাসিতা করার মতো টাকা যে তার হাতে নেই। আকিরা সোজা বাড়ি চলে আসে। পরবর্তীতে আকিরার সাথে সেই ছেলেগুলোর ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। তারা এখন একসাথে ভিডিও গেমস খেলে। আকিরা এই সময়টাকে খুবই এনজয় করছিল। ছেলেগুলো আকিরাদের বাড়িতে এসে ভিডিও গেমস খেলে। এতে করে আকিরা বুঝতে পারে সে তার ভাই বোনগুলোকে সময় দিতে পারছে না। একদিন আকিরা ও তার বন্ধু ভিডিও গেমস কিনতে দোকানে আসে। আকিরার বন্ধুটির দোকান থেকে একটা ভিডিও গেমস চুরি করে। আকিরা এই ব্যাপারে কোনো কিছুই জানতো না। তারা দোকান থেকে বেরিয়ে আসে। এরপর বন্ধুরা বলে, আকিরা এবার তোকে চুরি করতে হবে। আকিরা বলে, আমি এসব কাজ করতে পারবো না। এটা শুনে তার বন্ধুরা চলে যায়। যাওয়ার আগে তারা আকিরাকে ভিডিও গেমসটি দিয়ে যায়। আকিরা সারা রাত ভিডিও গেমস খেলে। কিছুদিন পর আকিরা স্কুলে আসে। আকিরা তার বন্ধুদের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই তার একটা বন্ধু এসে বলে, এই জুতো জোড়া নতুন নিয়েছি, আমার মা একটু বড় দেখে কিনে দিয়েছে। আকিরা ফেল করে জুতোগুলোর দিকে তাকিয়ে আছে। তখনই তার আরেক বন্ধু আসে। আকিরা বলে, ভাই তোরা আমার বাড়িতে আর আসিস না কেন? তার বন্ধুটি বলে, সময় পেলে আসবো। এই বলে তার বন্ধুটি চলে যায়। তখনই একজন এসে বলে, তোরা যে আকিরার বাড়িতে যাস আমাকেও বলিস, তাহলে আমিও তোদের সাথে যাব। এটা শুনে আকিরার বন্ধুটি বলে, আকিরাদের ঘর খুবই নোংরা আর দুর্গন্ধ, এই জন্যই তো আমরা আর সেখানে যাই না। পেছন থেকে আকিরা সবকিছুই শুনতে পায়। যে ঘরকে তারা নোংরা আর দুর্গন্ধযুক্ত বলছে, সেই ঘরে 4টা মাসুম বাচ্চা বেড়ে উঠছে। এটা যেন আমাদের সমাজেরই বাস্তব প্রতিচ্ছবি। এদিকে একজন বাইরে থেকে ডাকছে। আকিরা বাড়িতে ছিল না, এই জন্য তার ভাই বোনগুলো চুপচাপ বসে থাকে। কেউই কোনো সারা শব্দ করছে না। তখনই আকিরা আসে। আকিরা দেখে একজন বিদ্যুৎ বিলের জন্য এসেছে। এটা দেখে আকিরা লুকিয়ে পড়ে। এখন তো তাদের খাওয়ার টাকাই নেই, বিল কোথা থেকে দেবে? এরপর আকিরা ঘরের ভেতর আসে। ইউকি তার ভাইয়ের গেঞ্জিটা শক্ত করে চেপে ধরে আছে। বাচ্চা মেয়েটি খুবই ভয় পেয়েছে। পরবর্তীতে আকিরা সুপার ছেলেটির কাছে আসে এবং বলে, ভাই আমার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিন। ছেলেটি বলে, তোমার বয়স মাত্র 12 বছর, এই সবে 15 বছরের আগে কাজে নেবে না, তাই তোমার জন্য আমি কিছুই করতে পারবো না। রাতের বেলা আকিরা দেখে তার কাছে আর সামান্য টাকা আছে। তখনই কিয়োকো তার টাকাগুলো এনে দেয়। আকিরা বলে, তুই তো পিয়ানো কিনবি বলেছিলিস। কিয়োকো বলে, এখন আর কিনতে ইচ্ছা করছে না। আকিরা সবই বুঝতে পারে, তবে তার যে কিছু করা ছিল না। পরের দিন 4 ভাই মিলে বাইরে বের হয়। এই প্রথম একসাথে তারা বাইরে বের হয়েছে। তারা সুপার শপ থেকে অনেক বাজার করে এরপর তারা একটা পার্কে আসে। এখানে তারা অনেক মজা করতে থাকে। আজ অনেকদিন পর বাচ্চারা মন খুলে হাসছে। এরপর তারা সোজা স্কুলে আসে। তারা কখনো স্কুল দেখেনি। স্কুলে পড়ার অনেক ইচ্ছা থাকলেও সেটা আর হয়ে ওঠেনি। রাস্তায় তারা একটা গাছ দেখে। তারা ভাবে এই গাছ তারা ব্যালকনিতে লাগাবে। একদিকে 2 বোন খেলা করছিল, অন্যদিকে 2 ভাই মিলে মাটি সংগ্রহ করছিল। এরপর তারা সবকিছু নিয়ে বাড়িতে আসে। ঘরে ফিরে নুডলসের পটগুলো তারা তৈরি করে। এরপর পটের ভেতর তারা মাটিগুলো ঢুকায়। এরপর ব্যালকনিতে তারা গাছ রোপণ করে। কিছুক্ষণ পর আকিরা দেখে তাদের ঘরে বাল্ব জ্বলছে না। আকিরা বাল্ব খুলে চেক করতে থাকে, তবে বাল্ব ঠিকই ছিল। আসলে বিদ্যুৎ বিল না দেওয়ার কারণে তাদের ঘরে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। অন্ধকারে সেদিন রাতটা তারা কাটিয়ে দেয়। পরের দিন আকিরা পাশের ট্যাপ থেকে পানি নিতে আসে। এরপর তারা 4 ভাই বোনে বাইরে বের হয়। কেউ কাপড় শুকাতে দিচ্ছে আর আকিরা ট্যাপ থেকে পানি নিচ্ছে। এখানে সেদিনে মেয়েটিও বসেছিল। মেয়েটির নাম সাকি। সাকি সবসময় চুপচাপই থাকে। তখনই সেখানে শিগেরু আসে এবং সাকির সাথে কথা বলে। যেহেতু শিগেরু দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিল, তাই সাকিও তার সাথে কথা বলে। এরপর সাকি সকলের সাথে পরিচয় হয়। সকলে সাকিকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। তারা সকলে বাড়িতে আসে, সাথে করে সাকিকেও নিয়ে আসে। সাকি দেখে সকলে কত কষ্ট করে এই ছোট ফ্ল্যাটটিতে থাকছে, অথচ বাচ্চাগুলোকে দেখে কোনো কিছু বোঝার উপায় নেই। সাকি বেশ কিছুক্ষণ মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। সাকি দেখে আকিরা ফ্রিজে পানি রাখছে, তবে তাদের ফ্রিজ বন্ধ ছিল। এরপর থেকে আকিরা প্রতিদিনই বাচ্চাদের সাথে সময় কাটাতো। একদিন আকিরা ও সাকি একসাথে হাঁটছিল। সাকি আকিরাকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দেয়। এরপর সাকি বলে, তোমার মা ফিরবে কবে? আকিরা বলে, আমার মা আর ফিরবে না। এটা শুনে সাকির মনটা খুব খারাপ হয়ে যায় আর ভাবে বাচ্চাগুলো সবই জানে, তবুও তাদের ভেতরে কোনো অভিযোগ নেই। একটুবার আকিরা সাকিকে বাড়িতে রাখতে আসে। আকিরা দেখে
সাকিদের বাড়িটা অনেক বড় ছিল। পরের দিন দুপুরবেলা শিগেরু দাঁড়িয়ে দেখে তার মতো অন্য বাচ্চারা আইসক্রিম খাচ্ছে। শিগেরুরও আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছে, তবুও সে মুখে হাসি নিয়ে বলে, আমার এখন গরম লাগছে না, তাই তো আমি আইসক্রিম খাচ্ছি না। তখনই আকিরা চলে আসে। তারা দুই ভাই পানি হাতে বাড়ির পথে হাঁটা দেয়। এদিকে সাকি আকিরাদের বাড়িতে এসেছে। তখনই বাড়ির মালিক আসে। মহিলাটি বলে, আমি ভাড়া নিতে এসেছি, তোমার মা কোথায়? কিয়োকো বলে, কাজের জন্য অসাকা গেছে। মহিলাটি বলে, ছোট বাচ্চাটা তো তোমাদের কাজিন। কিয়োকো মাথা নেড়ে সম্মতি জানায়। মহিলাটি ঘরের এই অবস্থা দেখে ভাড়ার টাকা চাওয়ার আর সাহসী পায় না, তাই ভাড়া না নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আকিরা ও সাকি হাঁটছিল। সাকি বলে, আমি তোমাদের জন্য টাকার ব্যবস্থা করব। আকিরা বলে, কিভাবে? একটু সাকি একজনের সাথে দেখা করে এবং লোকটির সাথে একটা রেস্টুরেন্টে আসে। রেস্টুরেন্টের বাইরে আকিরা সাকির জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর তারা রেস্টুরেন্ট থেকে বের হয়। আসলে সাকি লোকটির সাথে ডেটিং করে টাকা নেয় এবং সেই টাকা সে আকিরাকে দেয়। আকিরা সবকিছু বুঝতে পারে, তাই সে টাকাগুলো ফেলে দিয়ে চলে যায়। আকিরা খুবই জোরে দৌড়াচ্ছিল আর ভাবছিল তার মা এসব কাজ করে, আজ সাকিও একই কাজ করলো। এই ব্যাপারটা বাচ্চা ছেলেটি মেনে নিতে পারছে না। পরের দিন সকালবেলা আকিরা ঘুম থেকে উঠে দেখে শিগেরু কিছু একটা চাবাচ্ছে। আকিরা এটা ফেলে দিতে বলে। আকিরা দেখে শিগেরু কাগজ চাবাচ্ছিল। আসলে তাদের এখন খাওয়ার কিছুই নেই, তাই বাচ্চাগুলো কাগজ চিবিয়ে ক্ষুধাকে ভুলে থাকছে। ভাই হিসেবে আকিরা এসব মেনে নিতে পারেনি। এই জন্য সে সোজা সুপার শপে চলে আসে এবং তার কাছে থাকা সর্বশেষ কিছু টাকা দিয়ে নুডলস কিনে বাড়ি ফিরে ঘরে ঢুকে দেখে ছোট্ট বোনটি ক্ষুধার যন্ত্রণায় কাবু হয়ে পড়েছে। এরপর তারা সকলে মিলে নুডলস খাচ্ছে। ক্ষুধার্ত পেটে এই নুডলস গুলো যেন অমৃত মনে হচ্ছিল। সময় যেতে থাকে, বাচ্চাদের অবস্থা আরো খারাপ হয়ে পড়ে। একদিন ইউকি বলে, ভাইয়া আমি পানি খাবো। আকিরা ফ্রিজ খুলে দেখে ফ্রিজে কোনো পানি নেই। এটা দেখে আকিরা শিগেরুকে বকাঝকা করতে থাকে, কারণ সব পানি শিগেরু খেয়ে ফেলেছে। ইউকি বলে, ভাইয়া সাকি কি আসবে না? তখনই কিয়োকো একটা শব্দ শুনতে পায় এবং সে পাশের রুমে এসে দেখে আকিরা আলমারি থেকে কাপড় বের করছে আর বলছে, এই কাপড়গুলো বিক্রি করে দেব। কিন্তু কিয়োকো এটা তাকে করতে দেয় না। কিয়োকো কাপড়গুলো নিয়ে নেয়। এরপর আকিরা দেখে তার ছোট ছোট ভাই বোনগুলো ক্ষুধাতে কাহিল হয়ে পড়েছে, তবুও বাচ্চাগুলো মুখ ফুটে কিছু বলছে না। তাদের এই মায়াবী মুখগুলো আকিরা আর সহ্য করতে পারে না, তাই আকিরা বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং সোজা একটা স্কুলের সামনে আসে। স্কুলে তখন বেসবল খেলা চলছিল। আকিরা শুনতে পায় বেসবল খেলাতে একজন প্লেয়ার আসেনি। তখন একজন শিক্ষক এসে বলে, তুমি কি বেসবল খেলবে? কিছুক্ষণ পর আকিরা খেলার জন্য ড্রেস পরে খেলা শুরু হয়। এদিকে ইউকি চেয়ারের উপর দাঁড়িয়ে দূরের ওই নীল আকাশটা দেখছিল। সে ঠিকভাবে দেখার জন্য পা দুটো উঁচু করে, এতে ইউকি ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়ে যায়। এদিকে আকিরা এখনো বেসবল খেলেই চলেছে। ক্ষুধা পেটে কতক্ষণ আর খেলা যায়। আকিরা সোজা বাড়িতে চলে আসে। এসে দেখে ইউকি অচেতন অবস্থায় শুয়ে আছে। তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। সকলে চুপচাপ বসে আছে। আকিরা তার বোনের গায়ে হাত দিয়ে বুঝতে পারে তার কলিজার বোনটি অজ্ঞান হয়ে গেছে। আকিরা সাহায্যের জন্য পরিচিত সকলকেই ফোন করে, কিন্তু কেউই একটিবারের জন্য তার ফোন ধরে না। আকিরা সোজা সুপার শপে চলে আসে। তার পকেটে টাকা নেই। ভাই বোনদের কষ্ট আর সহ্য হচ্ছিল না। আকিরা কিছু খাবার চুরি করে এবং সব থেকে বের হয়ে প্রাণ ভয়ে দৌড় দেয়। পরের দিন সকালবেলা আকিরা এখনো ইউকিকে হাসপাতালে নিয়ে যেতে পারেনি। আকিরা ইউকির নরম হাতটা স্পর্শ করে এবং বুঝতে পারে তার কলিজার টুকরো বোনটি এই দুনিয়াতে আর নেই। ইউকির শরীরটা শক্ত হয়ে গেছে। আকিরার খুব ভয় করছে। সে এখন কি করবে? কে তাকে সাহায্য করবে? আকিরা মন খারাপ করে বসে থাকে। তখনই সাকি তার সামনে এসে দাঁড়ায়। সাকি বলে, আকিরা তোমার কি হয়েছে? আকিরা বলে, তুমি কি সেদিনের টাকাগুলো আমাকে দেবে? আমি ইউকিকে বিমান দেখাতে নিয়ে যাব। ওর বিমান দেখার খুব শখ এবং তাকে কিছু অ্যাপোলো চোখো কিনে দেব। এরপর তারা সুপার শপে আসে এবং বেশ কয়েকটা অ্যাপোলো চোখো কেনে। আকিরা জানে তার বোনটি আর বেঁচে নেই, তবুও সে এসব করছে নিজেকে শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য। এরপর তারা বাড়িতে আসে। আকিরা দেখে একটা চিঠি এসেছে। চিঠিটা ছিল তার মায়ের। চিঠিতে লেখা ছিল, প্রিয় আকিরা, আমি তোমাদের কথা মনে রেখেছি। এটা দেখে আকিরার মন থেকে ঘৃণা আসছিল। এখন আর তার মায়ের প্রতি কোনো অনুভূতি কাজ করে না। সন্ধ্যা হয়ে যায়। তারা মোমবাতি জ্বালায়। আকিরা সুটকেসের ভেতর তার বোনের লাশটা ঢুকায় এবং সাকিকে সাথে নিয়ে সুটকেসটা বিমানবন্দরের পাশে নিয়ে আসে। এখানে তারা অনেকক্ষণ বসে থাকে। মাথার উপর দিয়ে অনেক বিমানই উড়ে যাচ্ছিল। বেঁচে থাকতে ইউকি তো বিমান দেখতে পারলো না, তাই মারা যাওয়ার পর
তাকে এখানে নিয়ে এসেছে। দুজনে মিলে মাটি খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ পর তারা ইউকিকে দাফন করে। কবরে মাটি হাতে আকিরা চুপচাপ বসে থাকে। তার অনুভূতিগুলো ওই নীল আকাশে উড়ে গেছে। আকিরার হাত দুটো কেঁপে চলেছে। আকিরা খুবই ভেঙে পড়ে। সাকি এসব বুঝতে পেরে আকিরার হাতটা শক্ত করে চেপে ধরে। এরপর তারা বাড়ি ফিরে আসে। আমি জানি না তাদের জীবনে এরপরে আসলে কি হয়েছিল, তবে আমি এটা জানি আপনার আশেপাশে থাকা ক্ষুধার্ত মানুষদের যদি আপনি অন্ন দান করেন তাহলে আল্লাহ অনেক খুশি হবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়।